লেখিকা ইপ্সিতা মিত্রর এভাবেই গল্প হোক। এখন সকাল 11টা। উত্তর কলকাতার এই কফি শপটায় এই সময় মোটামুটি ভিড়। তবে একদম কোনার টেবিলে বসে থাকা অনিকেতের এখন এই হালকা ভিড়ে এয়ার কন্ডিশন লাগানো কফি শপেও কেমন বিন্দু বিন্দু ঘাম হচ্ছে চিন্তায়। সব মায়ের জন্য। কেন যে ওকে সবসময় এইভাবে ফাঁসিয়ে দেয় বুঝতে পারে না। কথাটা ভাবতে ভাবতেই উল্টো দিকে বসে থাকা অনিন্দ একটু হালকা গলায় বলে উঠল ওকে, এই অত ভাবিস না তো, নে কোল্ড কফি খেয়ে মাথাটা ঠান্ডা কর। টেনশন করে কোনো লাভ নেই। ঠান্ডা মাথায় একটা সলিউশন খুঁজতে হবে তোর প্রবলেমের, বুঝলি? না, কথাটা শুনে অনিকেতের মাথা তো ঠান্ডা হলোই না, উল্টে পারদ আরও চড়ল। বেশ উত্তেজিত হয়েই বলল, সেই তুই তো মাথা ঠান্ডা রাখবি, তোর মাথায় তো আর বিয়ের খাড়া ঝুলছে না। আমার প্রবলেমটা তোর বোঝার কথা নয়। মা এবার পণ করেছে এই বৈশাখে আমার বিয়ে দিয়েই ছাড়বে। সম্বন্ধের পর সম্বন্ধ নিয়ে আসছে। মায়ের হাই প্রেশারের জন্য কিছু মুখের ওপর বলতেও পারছি না, কিন্তু বিয়ে আমি কিছুতেই করব না। মানুষ জীবনে ভুল একবারই করে, আমার সেটা করা হয়ে গেছে 2 বছর আগে। এরপর আর সিরিয়াসলি লাইফে কোনো মেয়ের দরকার নেই আমার। অ্যান্ড প্লিজ এসব শুনে ওই পুরনো লাইনটা আওড়াস না যে সব মেয়েরা এক হয় না, কারণ কোনো লাভ হবে না। আমি আর সেই পরীক্ষায় যাব না যে কোনো মেয়ে এক আর কোন মেয়ে আলাদা। কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করে অনিকেত এবার কোল্ড কফির একটা সিপ নিল। অনিন্দ ওর এত বড় বক্তব্য শুনে কিছুক্ষণ চুপ থেকে অবশেষে বলে উঠল, বুঝেছি, চিন্তা করিস না। তোকে সেই পুরনো কথাটা আর বলবো না যে সব মেয়ে সমান হয় না, কারণ এই লাস্ট 2 বছরে যখন শুনিসনি তখন আর আমার কথায় বিশ্বাস হবে না জানি। তুই চির ব্রহ্মচর্যই পালন করবি। যাই হোক, তোকে আজ একটা নতুন কথা বলি। কাল রাত থেকে ভেবে ভেবে আমি মাথায় একটা আইডিয়া বার করেছি, তোর প্রবলেমের পার্মানেন্ট সলিউশন। অ্যাকচুয়ালি কাল রাতে সলমান খানের একটা সিনেমা দেখছিলাম, मैंने प्यार क्यों किया। সিনেমাটা দেখেই আইডিয়াটা মাথায় এলো। তোর একটা টেম্পোরারি বউয়ের দরকার, যে কিছুদিন তোর বাড়িতে থাকবে, শাখা সিঁদুর পরে বউ সাজার অ্যাক্টিং করবে, তারপর বাংলা সিরিয়ালের ভিলেনের মতন দরজাল বউয়ের অ্যাক্টিং করে তোর মায়ের মাথা খারাপ করে দেবে। তোর যেমন ওই একটা ফালতু মেয়ের জন্য জীবনে মেয়ে, প্রেম এইসবের থেকে বিশ্বাস উঠে গেছে, সেরকম কাকিমারও একটা দজ্জাল বউয়ের জন্য বিয়ে, বৌমা, সংসার এইসবের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। তারপর নিজেই তোকে বলবে ডিভোর্স দিয়ে দিতে, আর তোর ঝামেলা সলভড। কেমন আইডিয়া? ভ্রু নাচিয়ে এই লাস্ট কথাটা বলল অনিন্দ। অনিকেত এবার এক কথায় উত্তর দিল, অত্যন্ত জঘন্য। অনিন্দ এরকম রিয়াকশনের জন্য ঠিক রেডি ছিল না, তাই একটু উত্তেজিত হয়েই বলল, জঘন্য? কোন অ্যাঙ্গেল থেকে জঘন্য? এর থেকে ভালো আইডিয়া আর কিছু হয় না, বুঝলি? অনিকেত কথাটা শুনে এখন একটু রেগেই উত্তর দিল, লাইফটাকে তুই সিনেমার প্লট পেয়েছিস? কন্ট্রাক্ট ম্যারেজ ওই টিভি ফিল্মেই বেশ ভালো লাগে, অ্যাকচুয়াল লাইফে এসবের কোনো অস্তিত্ব নেই। আর মানলাম মায়ের চোখে যদি আমার বিয়েটা সুখের না হয়, তাহলে মা নিজে থেকেই আমাকে ডিভোর্স নিয়ে নেওয়ার কথা বলবে। কিন্তু এরকম মেয়ে পাবো কোথায় যে আমার সাথে কয়েক মাস রুম শেয়ার করবে, ফেক ম্যারেজের অ্যাক্টিং করবে? তুই নিয়ে আসতে পারবি কোনো সুস্মিতা সেনকে? এতগুলো কথা হঠাৎ শুনে অনিন্দর গায়ে লেগে গেছে খুব। ওর মতন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এত বড় নাম করা একজন ডিরেক্টরের প্লটকে নিয়ে এইভাবে ছোট করলো। ওর এক একটা আইডিয়া লাখ লাখ টাকায় বিক্রি হয় দেশে, সেখানে ও একটা রিয়েল লাইফ স্টোরি হ্যান্ডেল করতে পারবে না। তাই বেশ জোর দিয়েই বলল, ঠিক আছে, মেয়ে খোঁজার দায়িত্ব আমার, তুই শুধু টাকাটা দিস। সুস্মিতা সেন হয়তো আমি জোগাড় করতে পারবো না, তবে যাকে নিয়ে আসবো সে তোর কয়েক মাসের বউ হওয়ার জন্য যথেষ্ট পারফেক্ট হবে। চ্যালেঞ্জ। তবে প্ল্যানটা সাকসেসফুল হওয়ার পর আমার একটা ফ্রি লন্ডন ট্রিপ চাই তোর পকেট থেকে। রাজি? অনিকেত এবারও আর এক সেকেন্ড সময় নষ্ট না করে বলল, লন্ডন ট্রিপ? নিশ্চয়ই রাজি, বাট ইন ইওর ড্রিমস। কারণ এই প্ল্যানটা কখনো সাকসেসফুল হবে না আমি জানি। এইসব কথাবার্তার পর 3 সপ্তাহ কেটে গেছে। অনিকেতের এর মধ্যে দুটো সম্বন্ধ দেখতে যাওয়াও হয়ে গেছে, প্রায় জোর জবরদস্তি করে। আর এত বড় একজন বিজনেসম্যানও মেয়েদের লাইন পড়ে আছে আসলে। একটা সম্বন্ধ কাটায় আর একটা ঠিক তার পরের দিনই দরজায় এসে হাজির হয়। সত্যি বুঝতে পারছে না মাথা খাটিয়ে আর কি কি অজুহাত বার করবে বিয়েটাকে আটকে রাখার জন্য।
মা মনে হয় ওকে আর একটুও শান্তিতে টিকতে দেবে না এই জগৎ সংসারে। ধুর, কথাটা ভেবেই সকাল সকাল মুডটা অফ হয়ে গেল। সত্যি অনিন্দর আইডিয়াটা বোগাস হলেও ওই দজ্জাল বউয়ের একটা ডেমো এনে যদি মাকে দেখাতে পারতো এখন, তাহলে অ্যাকচুয়ালি হয়তো কাজ হতো ওষুধে, নিজে থেকে বিয়ের আইডিয়াটা ড্রপ করে দিত। তবে যাই হোক, সেই দিনের পর থেকে এই ডেমো আইডিয়া প্রদানকারী অনিন্দর তো আর কোনো পাত্তা নেই এতদিনেও। কেমন যেন ভ্যানিশ হয়ে গেছে ছেলেটা। হয়তো ওই প্লটটা অনিকেতের জীবনে অ্যাপ্লাই করতে না পেরে নতুন কোনো সিনেমার স্ক্রিপ্টে অ্যাপ্লাই করতে ব্যস্ত। ওইসব লেখা নিয়েই সে পাবলিক বেপাত্তা। এই সবই ভাবছিল এক মনে, তখনই অনিকেতের ফোনটা হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে সেই পাবলিকেরই নাম্বার। অনিকেত 1 সেকেন্ড অপেক্ষা না করেই ফোনটা তুলল। কিরে, তুই আছিস এই পৃথিবীতে এখনো, নাকি আমার কাছ থেকে ফ্রিতে লন্ডন ট্রিপ পাবি না বলে দুঃখে মঙ্গলে চলে গেছিস? একটু হেসেই বলল কথাটাও, তবে ওপার থেকে ভেসে এলো একটা গম্ভীর গলা। মঙ্গলে যাওয়ার আগে আমি লন্ডন যাব তোর টাকায়। মেয়ে জোগাড় হয়ে গেছে, আজ সন্ধ্যে 7টায় ওই আগের দিনের কফি শপেই অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করেছি। 1 মিনিটও যেন লেট না হয়, মনে থাকে যেন। তোর সঙ্গে এই চ্যালেঞ্জের চক্করে আমি 3 উইক নিজের সব কাজ বন্ধ রেখে শুধু মেয়ে খুঁজেছি। এত এফোর্ট আমি আমার নিজের সিনেমার হিরোইন খোঁজার জন্য কখনো দিইনি। তাই বি ইন টাইম, ওকে? কথাটা শেষ করেই অনিন্দ ফোনটা কেটে দিল হুট করে। অনিকেতের কোনো প্রত্যুত্তরের আর অপেক্ষাই করলো না। যাব বাবা, ও কি তাহলে সিরিয়াসলি সেই দিন কথাগুলো বলেছিল? কোন মেয়েকে জোগাড় করে আনলো আবার কে জানে। ছোট থেকে এই ছেলেটার এই এক স্বভাব, কোনো কথা কমপ্লিট করে না। সিনেমার মতন সবসময় একটা সাসপেন্স বজায় রাখার চেষ্টা করে। যত সব। যাই হোক, এইসব কথা প্রথমে মনে হলেও অনিকেত সেই আগের দিনের মতন অনিন্দর আইডিয়াটাকে উড়িয়ে দিতে পারলো না আজ আর। সত্যি মা যেইভাবে উঠে পড়ে লেগেছে, তাড়াতাড়ি কিছু না করলে ওকে বিয়ে দিয়েই ছাড়বে, হয়তো আর 1-2 মাসের মধ্যে। তাই কফি শপে চোখ বন্ধ করেই চলে গেল। 7টা বাজার 15 মিনিট আগেই অনিন্দ চলে এসেছে দেখলো এখন। সেই পুরনো কোণার টেবিলেই বসে অনিকেত এবার জোরে পা চালিয়ে ওর সামনে গিয়ে বসলো। তারপর বেশ উত্তেজিত হয়েই বলল, সব সময় হাফ কথা বলে এইভাবে ছেড়ে দিস কেন বলতো? আর তোকে সারাদিনে তারপর কতবার আমি ফোন করলাম, একবারও ফোনটা রিসিভ করলি না। তোর এই অ্যাটিটিউডটা না সব সময় নেওয়া যায় না, বুঝলি? আর কোন মেয়ে জোগাড় করেছিস তুই? কি নাম, কি ব্যাকগ্রাউন্ড, সব ডিটেলসে বল আমাকে। কথাটা ঠান্ডা মাথায় শুনে অনিন্দ 2 সেকেন্ড সময় নিল নিজেকে একটু গুছিয়ে নিতে। তারপর শান্তভাবে বলল, শোন, রাগ করিস না। তোকে সকাল থেকে কিছু ডিটেলস বলিনি, কারণ বললে তুই হয়তো এই মিটিংটাই আসতিস না। তাই আসলে এই ফেক বউ সাজার জন্য যা যা রিকোয়ারমেন্টস দরকার, সেটা তো আর কোনো রেপুটেড অ্যাক্ট্রেস ফুলফিল করবে না। মানে টাকার জন্য কেই বা তোর সঙ্গে মাসের পর মাস একই ঘরে। তাই আমি আর্টিস্টদের থেকে একটু নিচে নেমে খোঁজাটা চালিয়েছি। তোর কোনো প্রবলেম হবে না অ্যাডজাস্ট করতে। মেয়েটা ছোটবেলায় স্কুল টুলে নাটকও করেছে। এক্সটিংয়ের টেস্ট আমি নিজে নিয়েছি, যথেষ্ট চালিয়ে নেওয়ার মতন। শুধু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে তুই বেশি মাথা ঘামাস না। মেয়েটা এক্সটিংয়ের সাথে সাথে স্কুলে মনে হয় নাচও শিখতো, তাই প্রফেশনটা বার ডান্সারের। না, আর কোনো কথা এগোতে দেয়নি অনিকেত। ওকে মাঝ রাস্তায় থামিয়ে দিয়ে গলার ভলিউম বাড়িয়ে বেশ রেগে বলেছিল, তোর মাথা ঠিক আছে? বার ডান্সার? তুই চাস আমি আমার বাড়িতে একজন বার ডান্সারকে নিয়ে গিয়ে মাসের পর মাস রাখবো, আবার তার সাথে একই ঘরে থাকবো? বুঝেছি, তোর লন্ডনের টিকিটই চাই, তাই তো? আমি সেটা তোকে ফ্রিতেই দেব, চিন্তা নেই। তবে প্লিজ এরপর আমার জন্য কোনো কিছু ভাবার কোনো কষ্ট আর করিস না দয়া করে। গুড বাই। কথাটা বলেই অনিকেত উঠে যাচ্ছিল টেবিল থেকে 1 সেকেন্ডে, কিন্তু অনিন্দ ওর হাতটা ধরে নিল। ওকে কিছুতেই ও এই মুহূর্তেই কফি শপ ছেড়ে বেরোতে দেবে না। তাই অনুনয় বিনয়ের সুরে বলল, প্লিজ অ্যাটলিস্ট মেয়েটাকে একবার দেখ। না দেখে তোকে আমি এখান থেকে কিছুতেই যেতে দেব না। আমি একজন ডিরেক্টর, ভুলে যাস না। আমি কোনো প্লটের ওপর কাজ করলে বেস্টটাই দেব। তোর সাথে মানানসই মেয়েই কাস্ট করব। তুই শুধু একটু বিলিভ কর আমাকে। অসহ্য লাগছে এবার অনিকেতের এখানে। ও তাই নিজের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। আগেই বলেছিলাম আমার লাইফটা কোনো সিনেমার নয়, তবে তোর কাছ থেকে এরকম ইনসেনসিটিভিটি একটা কাজ এক্সপেক্ট করিনি।
কথাটা শেষ করেই অনিকেত রাগে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তবে টেবিল থেকে 2 পা এগিয়েই হঠাৎ থমকে গেল। সাদা রঙের সালোয়ার কামিজ, একদিকে বিনুনি, চোখের কোণে হালকা কাজল, আর কপালে একটা ছোট্ট টিপ, সব মিলিয়ে ফর্সা মিষ্টি নিষ্পাপ একটু মুখ। ওর দিকে নিষ্পলকভাবে তাকিয়ে কথাটা ভাবতে ভাবতেই পাশ থেকে অনিন্দর গলা কানে এলো, এই তো তিলোত্তমা চলে এসেছে। বাহ, একদম 5টাতেই ঢুকলে, বেশ পাংচুয়াল তো। কথাটা শুনে একটু যেন ঝটকা লাগলো। বার ডান্সারের নাম তিলোত্তমা? শিলা, মুন্নি, জুলি এইসব হওয়ার কথা ছিল তো, তবে এখন আর কফি শপটা থেকে বেরোনো হলো না ওর। ভেতরে যাই থাক, মেয়েটাকে বাইরে থেকে দেখতে বেশ ভদ্র, তাই এর সামনে চাইলেও অভদ্রতা করতে পারলো না অনিকেত। একটু গম্ভীর হয়ে টেবিলে বসে পড়লো আবার। ততক্ষণে তিলোত্তমাও ওদের টেবিলে এসে হাজির। অনিন্দই তখন হালকা হেসে বলল, তিলোত্তমা, এই লোকটা তোমার টেম্পোরারি বর। নাম তো আগেই জানো অনিকেত, আর ছবিও নিশ্চয়ই পেপার ম্যাগাজিন এই সবে দেখেছো। এত বড় বিজনেসম্যান। কথাটা শেষ হতে তিলোত্তমা এবার আস্তে গলায় উত্তর দিল, হ্যাঁ দেখেছি, পেপারে ম্যাগাজিনে অনেক জায়গায় ছবি দেখেছি ওনার। এবার গলাটা প্রথম শুনলো অনিকেত মেয়েটার। না, দেখতে যেরকম ভদ্র, কথা বলার ধরনও সেরকমই। পড়াশোনা জানা মনে হচ্ছে। কথাটা ভাবতেই আবার ওই বার ডান্সারের কথাটা মনে পড়ে গেল। না, প্রকৃত শিক্ষিত হলে কি আর ওই সব কাজ করে? আর কে বলতে পারে এই ভদ্র চেহারার আড়ালেই হয়তো অন্য কোনো রূপ। এসব ফিল্ডের মেয়েদের তো আরও কোনো বিশ্বাস নেই। তাই অনিকেত এবার বেশ গম্ভীরভাবেই বলল, থাক বুঝেছি, আমাকে চেনো, তবে রিচ বিজনেসম্যান ভেবে নিজের দর বাড়িও না কিন্তু। টাকার ব্যাপারটা আমি খুব ভালো বুঝি। তো তুমি কিভাবে পেমেন্ট চাও? তোমাদের কি আবার ঘন্টায় চার্জ? আমি 25 লাখের বেশি দিতে পারবো না, আগে থেকেই বলে দিলাম। কথাটা শেষ করে অনিকেত আনমনে খেয়াল করলো তিলোত্তমার মুখটা কেমন অন্ধকার হয়ে গেছে এখন। ও কি তাহলে একটু বেশি রুডলি বলল? তবে এই ধরনের মেয়েরা তো এইসব টোন শুনে অভ্যস্ত, আর টাকার জন্য এরা সব করতে পারে। তাই প্রথম থেকে শক্ত থাকা উচিত। এই সব ভাবনার ভিড়ে তিলোত্তমা আবার আস্তে গলায় বলে উঠল, আমার 25 লাখের দরকার নেই, 10 লাখ হলেই হবে। আর আমি কোনো প্রস্টিটিউট নই, বার ডান্সার। আমি ঘন্টায় টাকা নিই না, মাস গেলে হোটেল থেকেই একটা স্যালারি দেওয়া হয় আমাকে। তবে 10 লাখের কম হলে আমি কাজটা করতে পারবো না, আর টাকাটা আমার আর্জেন্ট দরকার। কথাগুলোর মধ্যে কেমন একটা দৃঢ়তা ছিল ওর। অনেকে তো কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। তখন আবার তিলোত্তমা বলে উঠল, আমাকে ফ্রড ভাববেন না প্লিজ। আমার ভোটার কার্ড, প্যান কার্ড, বাড়ির ডিটেলস, অ্যাড্রেস সব আপনি দেখেই টাকাটা দিন। আর লিগাল পেপারে আপনি তো সই করিয়ে নেবেন। দরকার হলে পুলিশ ভেরিফিকেশনও করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। তবে টাকাটা আমাকে এই মাসে দিতে হবে। আর আমি সত্যি আপনার কাজ কমপ্লিট না করে কোথাও যাব না, সারাক্ষণ আপনার বাড়িতেই থাকবো। শুধু সন্ধেবেলা 6টা থেকে 8টা অবধি 2 ঘন্টা সপ্তাহে 3 দিন অন্তত আমাকে ছাড়তে হবে। বাকি দিনগুলো 24 ঘন্টার জন্যই আমি আপনার বাড়িতে থাকব, কোনো প্রবলেম হবে না। অনিকেত এত সব শুনে ঠিক কি বলবে বুঝতে পারলো না। তবে মেয়েটাকে ওপর ওপর দেখে সত্যি মনে হলো কাজ হয়তো চালানো যায় একে দিয়ে, আর টাকার চিন্তা নেই। ও এমনি এমনি তো আর এত বড় বিজনেস চালায় না, কোথাও টাকা ইনভেস্ট করার আগে ভালো করে ভেরিফিকেশন করে নেয়। তবে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওপর থেকে যথেষ্ট পলিশড, ভেতরটা যাই থাক। তাই অনিন্দর কথায় রাজি হয়ে ফিরল সেদিন বাড়ি। তবে মনে একটা অস্বস্তি রয়েই গেল সেই। যতই বাইরে থেকে ভদ্র দেখতে হোক, আসলে তো কাজটা মদ খাওয়া লোকজনের সামনে শরীর দেখিয়ে নাচা। এসব মেয়েদের কি সত্যি পুরোপুরি বিশ্বাস করা যায়? না, একে বাড়িতে এনেও শান্তি থাকবে না, সব সময় নজরে নজরে রাখতে হবে, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। সেদিনের পর অনিন্দর লেখা গল্পটা যেন রাজধানী এক্সপ্রেসের স্পিডে এগোলো বাস্তবে। ওই সপ্তাহের রবিবারই হঠাৎ অনেকে তিলোত্তমাকে বাড়ি নিয়ে এলো। মা তো পুরো সারপ্রাইজড, ছেলে সত্যি প্রেম করেছে আর মেয়ে খোঁজার ঝামেলা রইল না, এই সব যেন ভাবতেই পারছে না। আর তিলোত্তমার মতন মিষ্টি দেখতে মেয়েকে এক দেখায় যে কারোরই পছন্দ হয়ে যায়, তাই অনিকেতের মায়ের আপত্তির কোনো কারণ থাকতেই পারে না। উল্টে অনিন্দর বুদ্ধিতে তিলোত্তমার বাবা মাকে ছোটবেলায় মেরে ফেলে সিন থেকে আউট করে দেওয়া হয়েছে। ও ছোটবেলা থেকে একটা অনাথ আশ্রমেই বড় হয়েছে একা একা, আর তারপর চাকরি নিয়ে অনিকেতদের অফিসে জয়েন করেছিল, আর সেখানেই প্রেম।
এই প্লটটা লেখার ফলে তিলোত্তমার সাথে একটা দুঃখী মেয়ের ইমেজও অ্যাড হয়ে গেছে, আর তাতে অনিকেতের মা গলে জল। এই মেয়েকে নিজের মেয়ে বানিয়ে এই বাড়িতেই নিয়ে আসবে ডিসিশনটা তাই এক দেখাতেই উনি নিয়ে নিয়েছেন। আর ব্যাস, প্ল্যান সাকসেসফুল। আর শুধু তাই না, অনিকেত যে শর্তটা দিয়েছিল সেটাতেও মা রাজি। ও বিয়ে একদম ছিমছাম সাধারণভাবে করবে, কোনো বেশি বড় অনুষ্ঠান অনেক লোক ডেকে নয়, আর একটা প্রাইভেট সেরিমনি হবে ব্যাস। কথাটা মাকে বলতে মা 2 ঘন্টা মনোব্রত নিয়ে অনেক ভেবেচিন্তে লাস্টে হ্যাঁই বলে দিয়েছে। আসলে এই ছেলে যে বিয়ে করছে অবশেষে এটাই অনেক, নইলে এতদিন তো কেমন বিয়ের কথা শুনলে উল্টো রাস্তায় হাঁটতে শুরু করতো। তাই 5,000 লোক ডেকে করুক কি 5 জন, এই নিয়ে আর বেশি মাথা ব্যথা করে লাভ নেই ওনার। তবে এই ফেক বিয়ের আগের দিনই 8 মাসের এগ্রিমেন্টটাও সাইন করে দিল তিলোত্তমা। তবে অনিকেত সাইন করার ঠিক আগে ওকে বেশ গম্ভীর গলায় আরেকবার মনে করিয়ে দিল, পেপারটা সাইন করার আগে চাইলে আরেকবার ভেবে নিতে পারো। এই লিগ্যাল পেপারে সাইন করার পর তুমি মাঝ রাস্তায় কোথাও চলে যেতে পারবে না, আর এক্সট্রা টাকাও কখনো ক্লেম করতে পারবে না আমার কাছ থেকে। তাহলে তোমায় জেল অবধি আমি টেনে নিয়ে যেতে পারি কিন্তু। কথাটা শুনে সেদিন তিলোত্তমা কয়েক সেকেন্ড চুপ থেকে একটু দৃঢ় গলায় উত্তর দিয়েছিল, জানি, তবে আপনার কাছ থেকে টাকা যখন নিচ্ছি তখন মাঝ রাস্তায় কাজটা ছেড়ে যাব না, আর এক্সট্রা টাকাও চাইবো না, তাই এই পেপারটায় সাইন করতেও আমার কোনো প্রবলেম নেই। কথাটা শেষ করে তিলোত্তমা নিজের নামটা সই করে দিয়েছিল এগ্রিমেন্টে, আর তার পরের দিনই শাঁখা সিঁদুর পরে একটা মিথ্যে বিয়ের অভিনয় করতে হাজির হয়েছিল অনিকেতের বাড়িতে। যাই হোক, লোকজন যখন সামনে ছিল তখন হাসি হাসি মুখে অভিনয়টা ঠিকই ছিল। অনিকেতের চাপ লাগতে শুরু করলো রাতে একই ঘরে ঘুমোতে হবে এটা ভেবে। একজন বার ডান্সারের সঙ্গে একই ঘরে, কখনো ভাবেনি লাইফে এরকম সিচুয়েশনও আসবে। যদি মেয়েটা রাতে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, ইচ্ছে করে রিভিলিং ড্রেস পরে ওকে সিডিউস করার চেষ্টা করে, এসব মেয়েদের তো কোনো ভরসা নেই। কথাটা ভেবেই অনিকেত ভেতরে ভেতরে খুব স্ট্রিক্ট হয়ে গেল এখন। না, বেডরুমে ঢুকেই প্রথমে বলবে যে ও যেন অনিকেতের থেকে ডিস্টেন্স মেনটেন করে, চাইলে খাটে শুতে পারে, অনিকেত তাহলে সোফায় ঘুমিয়ে পড়বে, আর ওর সাথে যেন 1 হাত দূরত্ব রেখেই চলে সব সময়। নিজের লিমিট ক্রস করার কথা ভুল করেও না ভাবে, সেটা অনিকেত সহ্য করবে না। এই সব অনেক ডায়লগ মনে মনে রেডি করেও গিয়েছিল ঘরে সেদিন। তবে দরজাটা খুলে হুট করে একটু থমকে গিয়েছিল নিজে। এরকম একটা দৃশ্য আসলে এক্সপেক্ট করেনি একদম। সিডিউস ফিডিউস তো অনেক দূরে থাক, তিলোত্তমা মাটিতে ব্ল্যাঙ্কেটটা পেতে বালিশ নিয়ে একেবারে ঘুমের দেশে। অনিকেতের জন্য খাট সোফা সব খালি পড়ে আছে। না, এই সময় এই মেয়েটাকে নিয়ে আর খারাপ কোনো চিন্তা মাথায় এলো না ওর কিছুতেই, বরং হঠাৎ খেয়াল করলো ঘুমের মধ্যে মুখটা আরো বেশি নিষ্পাপ মনে হচ্ছে যেন। একে আর যাই হোক এই মুহূর্তে বার ডান্সার ভাবতে কিছুতেই ইচ্ছে করছে না অনিকেতের। তবে সেই রাতেও বালিশটা নিয়ে নিজেও সোফাতেই শুয়েছিল। একটা মেয়ে মাটিতে ঘুমোবে আরও হাত পা ছড়িয়ে খাটে এতটা পাথর এখনো তৈরি করতে পারেনি নিজেকে। এর পরের দিন তবে ব্রেকফাস্ট টেবিলে আরেকবার শকড হলো অনিকেত। আজকে লুচি আলুর দম তিলোত্তমাই রান্না করেছে। কথাটা মা বলতে ভ্রুটা একটু কুঁচকে গিয়েছিল ওর। একটা বাইরের মেয়ের একদিনে একেবারে রান্নাঘর অবধি পৌঁছে যাওয়ার কি আছে, লিমিটটা সবসময় মাথায় রেখেই চলা উচিত। এই সবই ভাবছিল, তবে আলুর দমটা টেস্ট করে আর এত গভীর ভাবনায় ডুবে থাকতে পারলো না ও। এত ভালো রান্না, ওর বাড়িতে এত এত কুকের হাতেও এরকম টেস্ট নেই। মুখে যদিও কোনো সুনাম করেনি, তবে মনে মনে রান্নার ব্যাপারে অন্তত ইমপ্রেস না হয়ে পারল না। তবে খাওয়া শেষ হওয়ার পরই আরেকটা কথা মাথায় এলো হঠাৎ, এই সব তিলোত্তমার কোনো গেম না তো? ভালো ভালো রান্না করে একটা নিজের ভালো ইমেজ তৈরি করে ও অনিকেতকে ইমপ্রেস করতে চায় ওর কাছ থেকে আরও টাকা হাতানোর জন্য, নাকি ও এইবারই পার্মানেন্ট বউ হওয়ার প্ল্যান করছে? কথাগুলো মনে আসতেই হঠাৎ ভেতরে একটা কেমন রাগ হলো, আর অনেক দিনের পুরনো একটা মুখ মনে পড়ে গেল ওর। তৃষাও তো ওর চোখে সব সময় ভালো সাজারই চেষ্টা করত। 2 বছর ধরে কি সরল ভালো মেয়ের অ্যাক্টিংটাই না করেছিল, জাস্ট ওর সোর্সগুলোকে কাজে লাগিয়ে মডেলিং ইন্ডাস্ট্রিতে নাম করার জন্য। পাশে তো আরও একটা ছেলের সঙ্গে সমান রিলেশন রেখে যাচ্ছিল তাল মিলিয়ে। কথাগুলো মনে পড়তেই রাগটা যেন আরও বেড়ে গেল তিলোত্তমার ওপর। ও তাই আর 1 সেকেন্ডও ওয়েট না করে সোজা নিজের বেডরুমে চলে গেল। তিলোত্তমাকে নিজের জায়গাটা বুঝিয়ে দেওয়াটা এখন খুব দরকার। কথাটা ভেবেই ও জানলার পাশে দাঁড়িয়ে থাকা চুপচাপ মেয়েটার সামনে বেশ ঝাঁঝালো গলায় গিয়ে বলল, নিজেকে কি মনে করো?
খুব স্মার্ট, ভালো রান্না করে সবাইকে ইমপ্রেস করতে চাও? কার পারমিশনে তুমি আজ প্রথম দিন এসেই রান্নাঘরে ঢুকে পড়লে? তোমার মতন একজন বার ডান্সারকে যদি প্রয়োজন না থাকতো তাহলে 2 সেকেন্ডেও চোখের সামনে টলারেট করতাম না আমি। তাই নিজের লিমিটটা মাথায় রেখে চলো। আর এখানে তুমি কিন্তু কাউকে ইমপ্রেস করতে আসোনি নিজের রান্না দিয়ে। অনিন্দ্যর স্ক্রিপ্ট লেখার কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর ডায়লগগুলো মুখস্থ করে দরজাল বউয়ের অ্যাক্টিং করে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটাই তোমার কাজ। কথাটা মাথায় রেখো সব সময়, আর নিজের লিমিটের মধ্যে থাকার চেষ্টা করো। কথাগুলো শেষ করেই সেদিন অনিন্দ্য ঘর থেকে বেরিয়ে এসেছিল। রাগে মুখটা লাল হয়ে গেছে এখনো। তবে ড্রয়িং রুমে এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছিল মাকে দেখে। মা একটু ব্যস্ত হয়ে ওর কাছে এসে ওকে একটা বার্নাল ধরিয়ে দিয়েছিল হঠাৎ। এই নে, এটা গিয়ে তিলোত্তমার কাছে দিয়ে আয় তাড়াতাড়ি। সকালবেলা ওই লুচি ভাজতে গিয়ে তেল ছিটকে ওর হাতটা পুড়ে গেছিল জানিস। এমন মেয়ে নিজে থেকে কিছু বলেওনি প্রথমে, আমি দেখলাম বলেই তাই জানতে পারলাম। অনেকটা পুড়ে গেছে। এখন ভেবে আমার নিজেরই খারাপ লাগছে। ওকে সকাল সকাল রান্না করতে তো আমিই বলেছিলাম। ওই বিয়ের পর নতুন বউয়ের হাতে বানানো কিছু একটা খেতে ইচ্ছে করেছিল তাই। যাই হোক, তুই তাড়াতাড়ি গিয়ে ওষুধটা দিয়ে আয়। কথাগুলো শুনে অনিকেত ঠিক কী বলবে বুঝতে পারছিল না সেই সময়। রাগটা হঠাৎ উল্টে নিজের ওপরই হচ্ছিল তখন। না জেনে শুনে একজনকে অতগুলো কথা শুনিয়ে দিল সকাল সকাল, আর মেয়েটাও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনে গেল অতক্ষণ। ওকে কোনো উত্তর অবধি দিল না। কথাগুলো ভাবতে ভাবতেই আবারও নিজের ঘরে গেল। এবার তিলোত্তমা ওকে দেখে খাট থেকে উঠে কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল এক জায়গায়। অনিকেত এবার একটু আস্তে গলায় জিজ্ঞাসা করলো ওকে, তোমার সকালে হাত পুড়ে গিয়েছিল মা বলল। তিলোত্তমা তখন এক কথায় উত্তর দিল, না এমন কিছু হয়নি, ঠিক আছি। এবার অনিকেত একটু জোর দিয়ে বলল, দেখি হাতটা। তিলোত্তমা একটু সময় নিয়ে একটু ইতস্তত করে এবার ওর হাতের ওপর থেকে শাড়ির আঁচলটা তুলল। আর অনিকেত হঠাৎ ঘাবড়ে গেল। বেশ কিছুটা জায়গা পুরো লাল হয়ে পুড়ে গেছে ওর। অনিকেত এবার বেশ এক্সাইটেড হয়ে বলে উঠল, তোমার এতটা জায়গা পুড়ে গেছে? আর তুমি এতক্ষণ ধরে কাউকে একবারও দেখাওনি? সেপটিক অবধি হয়ে যেতে পারে। চলো ডাক্তারের কাছে, চলো এখনই। তিলোত্তমা এবার সঙ্গে সঙ্গে ওকে শান্ত করার জন্য কিছু কথা সাজিয়ে উত্তর দিল, এসবের কিছু দরকার নেই। আমি বরফ দিয়েছি প্রথমে, আর এই বার্নার লাগিয়ে নিলেই হবে। এমন কিছু হয়নি আমার। কথাটা শেষ করিয়ে অনিকেতের হাত থেকে বার্নালটা নিয়ে নিজেই নিজের হাতে লাগাতে শুরু করলো। এসব দেখে অনিকেতের হঠাৎ মনে হলো, তাহলে কি ও তিলোত্তমাকে ভুল বুঝেছিল সকালে? এই মেয়েটা আর যাই হোক অ্যাটেনশন পেতে চায় না কারোর থেকে। তাহলে তো এতটা পুড়ে যাওয়ার পর বাড়ি মাথায় তুলতো এতক্ষণে চিৎকার চেঁচামেচি করে? বরং উল্টে নিজের শাড়ির আঁচল দিয়ে হাতটা লুকিয়েই ঘুরছিল সকাল থেকে। না, এরপর আর না ভেবে কিছু বলা ঠিক হবে না তিলোত্তমাকে। কথাটা মনে মনে ঠিক করেই অফিস গেল সেদিন অনিকেত। সেই দিনের পর প্রায় 1 মাস কেটে গেছে। অনিন্দ্য দরজাল বউয়ের স্ক্রিপ্ট লেখা এখন শেষের পর্যায়ে। আর কিছুদিন বাদেই সেটাও তিলোত্তমার হাতে ধরিয়ে দেবে। তারপর ফাইনাল পারফরমেন্স এই মেয়েটার উপরে ডিপেন্ড করছে। তবে ততদিন অবধি তো ওর আসল আমিটাকে নিয়ে এই বাড়িতে থাকতে হবে। কিন্তু এই আসল আমিটাকে অনিকেত এই কদিন খেয়াল করে নিজের প্রথম দিনের কল্পনার সাথে ঠিক মেলাতে পারেনি যেন। মেয়েটা যতটুকু দরকার তার থেকে বেশি একটা শব্দ বলে না কখনো। মাঝে মাঝে তো এটাও বোঝা যায় না একই ঘরে আছে না নেই। চুপচাপ নিজের মতো নিজের সাথে সাথে থাকে সারাদিন। তবে এর মধ্যে ওর মায়ের ওষুধ কখন কি খাওয়াতে হবে এইসব কেমন মুখস্থ হয়ে গেছে তিলোত্তমার। অনিকেত খেয়াল করেছে ও নিজে ভুলে গেলেও তিলোত্তমা চুপচাপ রাত্রিবেলা গিয়ে ঠিক ওষুধগুলো বুঝিয়ে শুনিয়ে হলেও খাইয়ে দেয় ওর মাকে। আর মাও নিজের ছেলে কথা না শুনুক এই বাইরের মেয়ের সব কিছুতেই ঘাড় দুলিয়ে হ্যাঁ বলে দেয়। আর আজকাল তো ওর মা অনিকেতকে মাঝে মাঝে একটা কথা বলে, উনি নাকি ভাবতে পারেনি অনিকেত এরকম একটা মেয়েকে পছন্দ করে নিয়ে আসবে। তিলোত্তমা নাকি খাঁটি মেয়ে। অনিকেতের মা নিজের সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে 4 সপ্তাহ দেখে এই ব্যাপারটা আবিষ্কার করেছে। কথাটা ভাবলে যদি ওর হাসি পায় মাঝে মাঝে। মায়ের মতন সরল মানুষ তো মনে হয় চোর ডাকাত ক্রিমিনালের মধ্যেও কিছু একটা ঠিক ভালো খুঁজে বার করবে। এ তো তাও তিলোত্তমা আসলে সব সময় নিজের সাদা চোখ দিয়ে পৃথিবীটাকে দেখলে যা হয়। তবে অনিকেত এরকম না, ও চোখ কান সব সময় খোলা রেখে চলারই মানুষ। তো যাই হোক, এইভাবে দিনগুলো এগোচ্ছিল। তবে সেদিন হঠাৎ অনিকেত রাত্রে অফিস থেকে ফিরে মায়ের ঘরের সামনে এসে একটু থমকে দাঁড়িয়ে পড়ল। মা তিলোত্তমার সামনে নিজের গয়নার ঝাঁপি খুলে বসেছে। শাশুড়ি থেকে পাওয়া সীতাহার থেকে শুরু করে বংশের পর বংশে পায় গয়না,
আবার এখনকার ডিজাইনের জুয়েলারিও। সব বসে বসে গল্প করে করে দেখাচ্ছে মেয়েটাকে। অনেকের তো এই দৃশ্য দেখে মানে মা কি কখনো ফর এ চেঞ্জ একটু বুদ্ধি কাটিয়ে চলতে পারে না জীবনে? একটা বাইরের মেয়ে যে দুদিন হলো এই বাড়িতে এসেছে, তাকে একেবারে সব উজাড় করে দেখাতেই হবে? যতই ওকে নিজের বৌমা ভাবুক, আসল কথা কিছু না জানুক, তাও পৃথিবীর কোন শাশুড়ি নিজের বউয়ের সাথে দুদিনেই এত ফ্রেন্ডলি হয়ে যায় ভগবান জানে। কিন্তু এখন কি বলি বা মাকে থামাবে অনিকেত? কিছুই বুঝতে পারছে না। এইসব আকাশ পাতাল চিন্তার মধ্যেই আবার কানে এলো ওর মায়ের আরো একটা বিখ্যাত ডায়লগ, তিলোত্তমা, তোর এইসব গয়নার মধ্যে যেটা পছন্দ হয় নিয়ে নে। ভাগ্যিস তুই এলি, নইলে এইসব গয়না তো আমার আলমারিতে পড়েই থাকতো সব সময়। আমার তো আর সাজার বয়স নেই, কিন্তু তোকে এত মিষ্টি দেখতে, যে গয়নায় পরবি দারুণ সুন্দর লাগবে। না, অনিকেত এই কথাগুলো আর নিতে পারলো না। মা এবার সত্যি লিমিট ক্রস করে ফেলেছে। এবার চেন টানতেই হবে ট্রেনের। এইসব ভেবে বেশ উত্তেজিত হয়ে দরজার আড়াল থেকে নিজেকে বের করে ঘরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু তখনই আবার থমকে গেল তিলোত্তমার কথা শুনে। ও এর মধ্যেই অল্প হেসে মাকে উত্তর দিল, আমার তো সব গয়নাই খুব পছন্দ তোমার, কিন্তু এইসব আমার কাছে রাখলে নিজেরই খুব ভয় লাগবে। আসলে কখনো এইসব সোনা টোনা সামলে রাখেনি তো আগে নিজে, তাই অভ্যেস নেই। এর থেকে এই ভালো এইসব তোমার আলমারিতেই থাক। আমার যদি কখনো কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি পড়ে, তখন নয় চেয়ে পড়বো। অনেকের তো অবাক হয়ে গেল এসব শুনে। তিলোত্তমা কেমন বুদ্ধি করে কাটিয়ে দিল তো বেশ ওর মাকে। আর চোখের সামনে এত গয়না দেখেও কোনো কিছু নিল না এই মেয়েটা। অদ্ভুত তো। কথাগুলো মনে নিয়েই সেদিন রাত্রে বেশ নিশ্চিন্তে ঘুমিয়েছিল। এতদিনে মনে হচ্ছে এই মেয়েটাকে পুরোপুরি বিশ্বাস করা যায় হয়তো। নইলে এই 1 মাস একটু হলেও টেনশন নিয়ে অফিসে যেত রোজ। আসলে এরকম একজন বার ডান্সার 24 ঘন্টা বাড়িতে, তাও আবার ওরই ঘরে। আলমারিতে তো মাঝে মাঝে ক্যাশ রাখতে হয়, যদি কিছু এদিক সেদিক করে দেয় কখনো। তাই রোজ নিয়ম করে অফিস থেকে ফিরে সবকিছু চেক করতো মন দিয়ে। তবে আজকের দৃশ্য দেখার পর রাতের ঘুমটা একটু শান্তিতে হলো অনিকেতের। কিন্তু রাতের স্বপ্ন ভেঙে সকাল হতেই সব শান্তি হঠাৎ উধাও হয়ে গেল ওর। মায়ের ঘর থেকে একটা আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? কাল গয়না দেখানোর পর সবকিছু তো দেখেই ঢুকিয়েছিল আলমারিতে, তাহলে কি আংটিটা রাখতে ভুলে গেল? মনের ভুলে সেটা কি এদিক সেদিক রেখে দিয়েছে কোথাও? কিছুতেই মনে করতে পারছে না এখন। তবে এতদিন ধরে এইসব গয়না ঘাটাঘাটি করছেন উনি, কখনো তো এরকম কোনো ভুল হয়নি আগে। তাহলে কাল হঠাৎ কি করে আসতো একটা আংটি হঠাৎ হারিয়ে ফেললো? কথাটা যেন কিছুতেই মাথায় ঢুকছে না ওনার। তবে অনিকেতের মাথায় সবটা পরিষ্কারভাবে ঢুকে গেছে এতক্ষণে। তার মানে এই জন্যই কাল মাকে ডিরেক্টলি গয়না নেওয়ার জন্য না বলেছিল তিলোত্তমা। কারণ জানতো অনিকেতের মা যদি ওকে কোনো গয়না দিয়েও থাকে, তাহলে সেটা অনিকেতের কানে ঠিক যাবে, আর তারপর নিশ্চয়ই সেই গয়না ও আর লকারে সাজিয়ে রাখতে পারবে না, অনিকেতকে আবার ফেরত দিতে হবে। তাই অবশেষে চুরি। অসাধারণ বুদ্ধি বলতেই হবে। তবে চালে ওর একটাই ভুল হয়ে গেছে, যে অনিকেত দরজার আড়ালে থেকে কাল মায়ের গয়না দেখানোর পুরো পর্বটা নিজের চোখে দেখেছে, এটাই ও খেয়াল করেনি। সেই জন্য প্ল্যানটা সাকসেসফুল হলো না। কথাটা ভেবে মেয়েটার প্রতি এই 1 মাসে যতটুকু রেসপেক্ট এসেছিল মনে, সব চলে গেল। ভেতরে ভেতরে একটা রাগ এসে জমা হলো ওর উল্টে। তবে আজ বেশ ঠান্ডা মাথায় অনিকেত তিলোত্তমার সামনে গেল। যদিও আজকের ও দৃষ্টিটার মধ্যে কেমন যেন একটা নোংরা নজর লুকিয়েছিল, যেটা তিলোত্তমাও খেয়াল করলো। তাই নিজে থেকেই প্রশ্ন করে উঠল, কি হয়েছে? আপনি কি কিছু বলতে চান আমাকে? কথাটা শুনে অনিকেত কয়েক সেকেন্ড সময় নিল, তারপর কিছু কথা সাজিয়ে আস্তে গলায় বেশ দৃঢ়ভাবে বলল, আংটিটা চুরি করে কোনো লাভ হবে না। আমি সব জানি। কাল মা তোমাকে নিজের সব গয়না দেখাচ্ছিল, সে দৃশ্য আমি চোখ ভরে দেখে নিয়েছিলাম অফিস থেকে ফিরেই। তবে তুমি চুরি করবে অনেস্টলি ভাবিনি এতটা। যাই হোক, অবাকও হয়নি কিছু। তোমাদের মতো মেয়েরা টাকার জন্য সব করতে পারে জানি, তবে আংটিটা আজ অফিস থেকে ফিরে আসার আগে নিজে থেকে গিয়ে মাকে দিয়ে এসো, নইলে আমি কিন্তু আর ওয়েট করব না। তারপর যা করার পুলিশ করবে। তিলোত্তমা এসব শুনেই প্রথম নিজের হয়ে কিছু বলল অনিকেতকে, কারণ আর চুপ থাকা সম্ভব না। ও জোর দিয়েই তাই বলল, হ্যাঁ, টাকার জন্য আমি সত্যি অনেক কিছু করতে পারি, কিন্তু চুরি না। আমি কোনো আংটি নিইনি, তাই সেটা ফেরতও দিতে পারবো না। অনিকেতের এবার ঠান্ডা মাথায় রাগ এসে হাজির হলো। কতটা সাহস এই মেয়েটার! প্রথমে চুরি করেছে, এখন আবার মিথ্যে কথা বলছে। ও তাই এবার নিজের গলার ভলিউমটাকে বাড়িয়েই বলল, বুঝেছি তুমি এত সহজে ভাঙবে না। আমি এই কাজটা কিন্তু করতে চাইনি, বাট ইউ ফোর্সড মি টু ডু দিস।
কথাটা কমপ্লিট করেও সোজা তিলোত্তমার আলমারিটা খুললো। তারপর ওর শাড়িগুলোকে এক এক করে টান মেরে মাটিতে ফেলে আলমারিটা হাতড়াতে শুরু করলো আংটিটার জন্য। কিন্তু প্রায় 10 মিনিট ধরে তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেল না হাতে। তখন ওর সুটকেসটার দিকে চোখ গেল অনিকেতের। সেটাও খুলে জিনিসপত্রগুলোকে সব মাটিতে ফেলে বেশ কিছুক্ষণ ধরে আংটিটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই আংটির একটা চিহ্নও হাতে এলো না ওর। এইসবের মধ্যে যেন মাথা কাজ করছে না এখন। বুঝতে পারছে না যে মেয়েটা ঠিক কোথায় লুকিয়ে রেখেছে ওই আংটি। তাই রাগে নিজের সমস্ত ধৈর্য হারিয়ে ফেললো অনিকেত। ও এবার ঝটকা মেরে তিলোত্তমাকে নিজের কাছে টেনে নিল। তারপরও হাত দুটোকে খুব শক্ত করে ধরে দাঁতে দাঁত পিষে জিজ্ঞাসা করলো, আংটিটা কোথায় রেখেছো বলে দাও নিজে থেকে, নইলে আমি সিরিয়াসলি পুলিশ ডাকবো এবার। অ্যান্ড আই ডোন্ট কেয়ার মা আমাদের ব্যাপারে সব জেনে গেলে কিভাবে রিয়াক্ট করবে, কিন্তু ওই রিয়াকশনের ভয়ে আমি কখনো একটা চোরকে 24 ঘন্টা নিজের বাড়িতে রাখবো না। তিলোত্তমা এবার যেন ঠিক উত্তর দিতে পারলো না। এতক্ষণ ধরে এত কিছু দেখে কেমন একটা থমকে গেছেও। তাও 2 সেকেন্ড সময় নিয়ে নিজেকে একটু সামলে দৃঢ় গলায় বলল, আমি কোনো আংটি নিইনি, প্লিজ বিশ্বাস করুন। কথাটা শেষ হতে অনিকেতের রাগ আরও বেড়ে গেল। ও তিলোত্তমার হাতটাকে ছেড়ে দিয়ে এবার পকেট থেকে মোবাইলটা বার করলো। পুলিশে ফোন না করলে এই মেয়ের মুখ থেকে কিছু বেরোবে না। কথাটা ভাবতে ভাবতেই ওর একজন চেনা পুলিশ অফিসারের নাম্বারটা ডায়াল করলো। তবে কলটা কানেক্ট হওয়ার আগে হঠাৎ নিচে বসার ঘর থেকে একটা চেঁচামেচির আওয়াজ কানে এলো। অনিকেত আওয়াজটা শুনে ফোনটা ডিসকানেক্ট করে নিচে যেতেই অবাক। ওদের বাড়িতে অনেকদিন ধরে কাজ করে সুলগ্না মাসি, তার হাতে আংটিটা ধরা। আজ সকালে ওর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মেঝে থেকে আংটিটা খুঁজে পায়, কিন্তু অত দামি আংটি দেখে নিজেকে আর সামলাতে পারেনি। ছেলেটার অনেকদিন ধরেই জ্বর, ডাক্তার দেখানোর টাকা জোগাড় হয় না। সেখানে আজ হঠাৎ এত টাকার আংটি হঠাৎ হাতে পেয়ে কিছুক্ষণের জন্য টাকার স্বপ্নে হারিয়ে গেছিল। তাই চুপচাপ বাড়ি চলে গেছিল আংটিটা আঁচলে বেঁধে নিয়ে। কিন্তু গরিব হলেও চোর হতে মন সায় দিল না কিছুতেই। তাই নিজের সাথে অনেক খারাপ ভালোর যুদ্ধ চালিয়ে ও অবশেষে আবার আংটিটা ফেরত দেওয়ার জন্যই ছুটে এলো এই বাড়িতে। ঘটনাটা শুনে অনিকেত সেই সময় একেবারে নিশ্চুপ ছিল। কিভাবে রিয়াক্ট করবে এখন ঠিক বুঝতে পারছে না যেন। তবে বাড়ির অন্য কাজের লোক স্টাফেরা এখন সুলগ্না মাসিকে পুলিশে দেওয়ার কথা বলে চিৎকার করে যাচ্ছে। কিন্তু এই সময় হঠাৎ ওর মা সবাইকে চুপ করিয়ে দিয়ে সুলগ্নাকে জড়িয়ে ধরল নিজে থেকে। তারপর আস্তে গলায় বলল, ভুল সবাই করে, কিন্তু নিজের ভুল বুঝে ঠিক কাজটা খুব কম লোকই করতে পারে। আর তোর ছেলের জ্বর হয়েছে সেটা এতদিন বলিসনি কেন? আমাদের বাড়িতে এতদিন কাজ করিস, আমরা কি কেউ নই? আজই তোর ছেলেকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। তুই এই সব নিয়ে একদম চিন্তা করবি না। আর যখন যা দরকার লাগবে সোজা এসে আমাকে বলবি, বুঝলি? কথাটা শেষ করে উনি সুলগ্নাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বেশ কিছু টাকাও ধরিয়ে দিল জোর করে। আসলে অভাব খুব ভয়ঙ্কর, সেটা ঠিক মানুষকে দিয়েও ভুল কাজ করিয়ে নিতে পারে, কিন্তু তার মানে মানুষটা খারাপ হয়ে যায় না। এটা অনিকেতের মা জানে, তাই সুলগ্নার ওপর কোনো রাগই হয়নি ওনার। তবে অনিকেতের এখন ভীষণ রাগ হচ্ছে হঠাৎ নিজের ওপর। কিভাবে আবার নিজের ঘরে যাবে বুঝতে পারছে না। আসলে আবার না বুঝে যেইভাবে ব্যবহার করলো আজ ওই মেয়েটার সাথে, এরপর সত্যি ওকে ফেস করা কঠিন। তাই কিছু না ভেবে পেয়ে চুপচাপ নিজের অফিসেই চলে গেল সোজা এরপর। কিন্তু আজ সকালের ঘটনাটা যেন হাজার কাজের ভিড়েও ভুলতে পারলো না কিছুতেই। এতটা ইনসেনসিটিভলি বিহেভ করেছেও ভেবে নিজেরই লজ্জা লাগছে। এমনকি তিলোত্তমার আলমারি সুটকেস খুলে সমস্ত জামা কাপড় অবধি ঘরে ছড়িয়ে দিল। এতটা রুট কি করে হলো একজনের সঙ্গে? এরকম তো আগে ছিল না অনিকেত। কারোর ওপর রাগ হলেও কখনো এরকম লেভেলের অপমান করেনি কাউকে। তাহলে কি 2 বছর আগের ওই একটা ঘটনায় ওকে এতটা বদলে দিয়েছে? ও কি সত্যি আজকাল কোনো কিছু সোজা চোখে দেখতেই পারে না? সব মানুষের মধ্যেই কিছু খারাপ কিছু নেগেটিভ খুঁজে বেড়ায়। নিজের এই বদলে যাওয়া স্বভাবের কথা ভেবে নিজেকে কেমন চিনতে অসুবিধা হচ্ছে আজকে ওর। যাই হোক, এইসব 7-5 ভাবনার ভিড়েই রাত নেমে এলো শহরে। অনিকেত তিলোত্তমাকে ফেস করতে চায় না বলে ইচ্ছে করে রাত 10টার পর বাড়ি ফিরল। তবে নিজের ঘরে গিয়ে হঠাৎ থমকে গেল। ঘরটা এই মুহূর্তে খালি। তিলোত্তমা তো 10টা বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়ে। তাহলে আজকে কি হলো? কোথায় গেল মেয়েটা? কথাটা ভাবতেই খেয়াল হলো বাইরে এই সময় খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে। এটা দেখে হঠাৎ মনে হলো তিলোত্তমা তো মাঝে মাঝে একা গিয়ে ছাদে দাঁড়িয়ে থাকে, যেন কত আকাশ পাতাল ভাবে এক মনে। আজও সেরকম নয় তো? কথাটা মনে হতেই অনিকেত সোজা ছাদে গিয়ে হাজির হলো।
তবে এখানে এসে আবার একটু অবাক হয়ে গেল। দূরে তিলোত্তমা দাঁড়িয়ে একা, এক মনে ভিজে ভিজে কি যেন ভেবে চলেছে। অদ্ভুত তো, বৃষ্টির মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছে কেন মেয়েটা? কথাটা মনে হতেই ওর সকালের ব্যবহারটা মনে পড়ল এই মুহূর্তে। কাউকে চোর তকমা দেওয়াটা সত্যি খুব অপমানের। হয়তো সেই ঘটনাটা ভুলতে পারেনিও। এই সব ভাবনার ভিড়ে অনিকেত নিজেও আর দাঁড়িয়ে রইল না এক জায়গায়। ও বৃষ্টির মধ্যেই তিলোত্তমার কাছে গিয়ে খুব আস্তে গলায় বলল, এবার আই অ্যাম সরি আজ সকালের জন্য। আমার সত্যি সারাদিন খুব খারাপ লেগেছে নিজের বিহেভিয়ারের কথা ভেবে। আমি না বুঝে না। কথাটাকে ওর আর কমপ্লিট হতে না দিয়ে এবার তিলোত্তমা বলে উঠল একটু শান্তভাবে, সরি বলার দরকার নেই। আমার অভ্যেস আছে, একজন বার ডান্সার তো, সম্মান কেউ খুব একটা করে না আমাদের, আর এটা নতুন কিছু না। কথাটা শেষ করে তিলোত্তমা আর দাঁড়ালো না। এখন অনিকেতের সামনে ছাদটা খালি করে দিয়ে চলে গেল নিচে। তবে অনিকেত বেশ কিছুক্ষণ একভাবে থমকে রইল, যেন তিলোত্তমার কথার মধ্যে হয়তো নিজের এতদিনের চিন্তাধারার একটা আয়না দেখতে পেল হঠাৎ, যেখানে নিজেকে কেমন কুৎসিত। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।